আজকের এই নিউজ শুনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অথবা অনুসারী আছেন, আপনাদের মন অনেক খারাপ হয়ে যাবে। একদম হতাশ হয়ে যাওয়া, বা নেত্রী আমাদেরকে ছেড়ে বিদেশ পালিয়ে গেছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না, বাংলাদেশে আমরা কেমন আছি, এই যখন পরিস্থিতি ছিল ওই সময়টাতে ফেসবুকে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পোস্ট করেনি, সমন্বয়কদেরকে নিয়ে কোনো কথা বলেনি, ডক্টর ইউনূসের ইস্যুতে কোনো ধরনের কথা বলেনি। কিন্তু হুট করেই যখন একটা ফোন কল ভাইরাল হলো যে খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব, এরপর থেকেই সরব হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এরপর একের পর এক আশাব্যঞ্জক ফোন কল ভাইরাল অথবা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন, পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে। সজীব জয় বলছিল যে খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার, দিলে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরে আসছিল, শক্তি ফিরে আসছিল। অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে। কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে, টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয়ের বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই। তো এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত তিনি। আরেকটা মূল কারণ হচ্ছে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক, বা আই ডোন্ট নো হোয়াটএভার পেছনে কি হচ্ছে, বা কূটনৈতিক স্বার্থে হোক, ভারতের পরিকল্পনা হোক, আওয়ামী লীগের পরিকল্পনা হোক, ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন। বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন, আবার নাও যাইতে পারে, কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে। তো যাই হোক, এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল, আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগকে ব্যান করা উচিত না, নির্বাচনে আসা উচিত, তবে বিচার করা হবে। এই আলোচনাগুলোর মধ্যে ঠাস করে আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনো শিওর না। তার ছেলে সজীব জয় মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তাহলে এতদিন যে আমরা শুনলাম, এখন গণমাধ্যমে কখন কোনটা আসে সেটাই হচ্ছে একটা মিস্টেরিয়াস বক্তব্য। তো সজীব জয়ের বক্তব্য যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, যথেষ্ট বিচলিত এবং কি হতাশ যে এই কোন জাতির জন্য আমি এতদিন এত কিছু করলাম, ভালো মন্দ সবকিছু মিলে যাই, সব যে খারাপ করছে তাও না, ভালো কাজও তো করছে, তাই না? তবে খারাপ কাজগুলোর কারণে এই মুহূর্তে শেখ হাসিনার ভালো কাজগুলো নিয়ে কথা বলার মতন সাহস অনেকে প্রকাশ করে না। তো কেন হতাশ? বলা হচ্ছে যে গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলছে। তো নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নেননি। আর বলা হচ্ছে তো জয় করবে কিনা, যদি শেখ হাসিনা না আসে তাহলে জয় আসবে, এটা তো আওয়ামী লীগের জন্য একটা আশা ভরসা। বিএনপির যেমন ছিল বেগম খালেদা জিয়ার নিয়ে আশা ভরসা শেষেই যে তারেক জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ নায়ক, বা তিনি দলটাকে কন্ট্রোলও করছেন। তো সেই ক্ষেত্রে জয় কোন ভূমিকা পালন করবে? এখানেও খারাপ সংবাদ হচ্ছে, জয় বলছে আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, তবে আমি এখনো আমার নিজের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। তো আপনারা সিদ্ধান্ত নেন নাই, সামনে নির্বাচনের জন্য আপনি কথা বলেন হুটহাট, এই জন্য জয় বাইরে বলি উল্টাপাল্টা কথা বলেন না, নেতাকর্মীরা হতাশ হবে। একটা কথার ধারাবাহিকতা থাকতে হবে। তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা নির্বাচনে যাব, নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, পোলাপানের মধ্যে একটা পুনপুন্না ভাব আসছে। এর মাঝখানে আবার যখন আজকে টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেলের মুদ্রার ওই পিঠের আর একটা বক্তব্য, আপনার মায়ের বক্তব্যটা আপনি ডেলিভার করছেন, আপনার অবস্থানটা পরিষ্কার করছেন। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, জামাত ইসলাম ছাড়া জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো দলীয় প্রধানের বা পরিবার ভিত্তিক একটা রাজনীতি। তো মেইন যখন আপনার কি মনে হয় না যে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তারা দুজন যদি না থাকে, বা জুবাইদা রহমান, তো এই বিএনপির অস্তিত্ব নিয়ে সংকট পড়বে। আওয়ামী লীগের বেলায় সেম, শেখ হাসিনা ছাড়া, সজীব জয় ছাড়া, বা পুতুল ছাড়া, শেখ রেহানা ছাড়া, ববি ছাড়া, মানে এই গোষ্ঠীটার মেইন কয়েকজন ক্যারেক্টার ছাড়া বাকিদের দিয়ে কি আওয়ামী লীগের রাজনীতি চলবে? চলবে না, দল ভেঙে যাবে। এগুলো রাইতে রাইতে নাই হইয়া 10টা আওয়ামী লীগ হয়ে যাবে। তো এখন এটা কি আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার অংশ বিশেষ কিনা, যে নজরটা অন্যদিকে ফিরানোর জন্য, অথবা ইন্টারন্যাশনাল পরিকল্পনা কিনা, অথবা লবিস যাদের নিয়োগ করা হয়েছে তারাই বুদ্ধি দিছে কিনা যে একটা চমক আসবে সামহাও? এখন আসলে কোনটা যে আমরা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না, এ নিয়ে কিন্তু কনফিউশন ছড়িয়ে হয়ে গেছে মাইরি। আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে, এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা এবং অধস্থ নেতা অথচ দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আশা করছেন। বলা হচ্ছে যে আমাদের একটা যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এখানে অনেকের বিচার হবে, এবং এই সরকার যদি টিকে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করার জন্য বড় রকমের কোনো ট্রাইব্যুনাল বা একাধিক ট্রাইব্যুনাল গঠিত হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেকে খুব ন্যাক্কারজনকভাবে গ্রেপ্তার হয়েছেন। অনেক বড় বড় নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে।
অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে সকল পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক, বিমা থেকে শুরু করে অন্য কর্পোরেট হাউসগুলো, সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে অন্য যারা শেয়ার হোল্ডার রয়েছেন তারা দখল করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে রিসিভার, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার জন্য প্রক্রিয়া চলছে। দ্বিতীয়ত, আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এটিকে আমি আসলে গণ অভ্যুত্থান না বলে এটিকে বলবো গণ বিস্ফোরণ। এর কারণ হলো অভ্যুত্থান এবং বিস্ফোরণ এই দুটো ভিন্ন জিনিস। অভ্যুত্থান যখন হয় তখন সুনির্দিষ্ট একটি দাবির ভিত্তিতে মানুষ দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করতে থাকে, এবং যে সকল দাবির বিরুদ্ধে লড়াই করতে থাকে সে সকল দাবি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো, জনগণ সচেতন থাকে এবং তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে। যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কি কি করতে হবে সেটি নিয়ে আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল। ফলে খুব বেশি দেরি হয়নি এটি সংবিধান প্রণয়ন করতে, এটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, আরও অনেক কিছু। আবার এরশাদ জমানাতে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা যা কিছু করেছি সেখানে আমাদের আসলে 15 দিনের বেশি সময় লাগেনি সব কিছু ঠিকঠাক করে নিতে। আর গণ বিস্ফোরণটা হলো মানুষ যখন রাগ হয়ে কোনো একটি কাজ করে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, বেদনা, এগুলোর ফলে মানুষ যখন আশা হারিয়ে ফেলে, পরিকল্পনা হারিয়ে ফেলে, এমনকি অনেকে আত্মহত্যা করার মতো পর্যায়ে চলে যায়। তো এরপর যখন একটা সুযোগ এসে যায়, মানুষ যখন ক্রোধ দেখানোর, রাগ দেখানোর সুযোগ পেয়ে যায়, এবং সেই রাগ দেখানোর ফলে যে পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, এটি গণবিস্ফোরণ। এখন আপনি যদি বাংলাদেশের এই সাম্প্রতিক সময়, যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন, কেউ ছাত্র আন্দোলন বলছেন, কেউ গণ অভ্যুত্থান বলছেন, এটিকে আমি গণবিস্ফোরণ বলতে আগ্রহী। আমার কাছে গণবিস্ফোরণের চেয়ে অন্য কোনো কিছু মনে হচ্ছে না। এর কারণ হলো এই গণবিস্ফোরণের পর কি করতে হবে। আমাদের একজন শাসক লাগবে, একটি মন্ত্রী পরিষদ লাগবে, কাউকে বাদ দিতে হবে, কাউকে নিতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক কারোর নিকট ছিল না, এবং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে জুডিশিয়ারি, মানে এই আন্দোলনের পক্ষে একটি শক্তি, সংঘবদ্ধ শক্তি ছিল না যারা এই কাজগুলো সুন্দরভাবে করে রাখবে। তো সেইগুলো করতে না পারার কারণে কি হচ্ছে, একটি অপ্রত্যাশিত, একটি অভাবিত, এবং এখন মনে হচ্ছে কারো কারোর জন্য একেবারে অযাচিত কিছু মানুষজন ক্ষমতার একেবারে পাদপীঠে চলে এসেছেন। সরকারিভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। ফলে সেই পাড়া মহল্লার যে চাঁদাবাজি, ঘাট দখল, বাস দখল, এইগুলোর সঙ্গে আপনি যদি সচিবালয়ের ঘটনা মিলানোর চেষ্টা করেন, অথবা সচিবালয়ের ঘটনার সঙ্গে যদি আপনি পুলিশ প্রশাসনের ঘটনা মিলানোর চেষ্টা করেন, বিচারাঙ্গনের ঘটনা মেলানোর চেষ্টা করেন, তারপর বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রেস ক্লাব থেকে শুরু করে ব্যাংক, বিমা, যে জায়গাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সেই জায়গাগুলোতে যদি আপনি সবকিছু মেলানোর চেষ্টা করেন, আপনি ভীষণ রকম হতাশ হবেন। ভীষণ রকম হতাশ হবেন এই কারণে যে একটির সঙ্গে আরেকটির আন্তঃসংযোগ নেই, মিল নেই। কোথাও বিএনপি ক্ষমতাধর, কোথাও জামাত ক্ষমতাধর, কোথাও সমন্বয়করা ক্ষমতাধর, কোথাও উপদেষ্টারা ক্ষমতাধর, কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাধর, কোথাও বিএনপির লোক, মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর, কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর। সব মিলিয়ে একটি হ্যাজার্ড হযবরল অবস্থা তৈরি হয়েছে, এবং এই হযবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, কিছু বুলি আওড়ানো হচ্ছে, বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নানা রকম, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে। প্রচারণার একটা ভাষা আছে, পাবলিকেশন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো শব্দ। তো প্রচারণা এবং প্রকাশনা, মানে এটা যেভাবেই হোক না কেন, ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন, আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে। এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন, কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন, প্রশংসার জন্য বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে,
এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে। এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এ কারণ হলো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন, না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন, তিনি সবার আগে চেষ্টা করতেন, একেবারে সবার আগে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন, শেখ পরিবার মুক্ত করতেন, দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা। আওয়ামী লীগ যারা 2009 থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি, এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, এটি হয়ে যেত এবং আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত। যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ, আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসতো। আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে, সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত। এটা শুধুমাত্র তার ইচ্ছা, সদিচ্ছা, আর কিচ্ছু না। নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবেই। তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না। তাহলে কি হবে? যারা পালিয়ে আছেন তারা উকি ঝুঁকি দিয়ে দেখছেন যে কখন বের হবেন দেশের মধ্যে, আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে তারা বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কি করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন। দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো দেশের মধ্যে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তাদের সকলের নিকটই অঢেল অর্থ। বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে, বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে। এবং আপনি জানেন যে অর্থ এত বড় একটা নিয়ামক শক্তি যে এটি কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে থাকলেই হয়। জ্ঞান, গরিমা, শিক্ষা, দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায়, তারা অনেক কিছু করতে পারে। তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে, তাদের সকলেরই অন অ্যাভারেজে 100 কোটি থেকে হাজার হাজার কোটি টাকা রয়েছে। তো এই টাকা দিয়ে তারা যদি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি জনপদে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি সন্ত্রাস করতে চান, তারা যদি সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চান, এটি তাদের জন্য ওয়ান্টুর বিষয়। তো এই বিষয়গুলো সরকারকে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত যারা আছেন একেবারে গত 15 বছর ধরে যে বিশাল একটি শ্রেণী তৈরি করা হয়েছে প্রশাসনে, একেবারে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, তারা ভুল পাল্টে চুপচাপ করে আছেন বটে বা চুপচাপ হয়ে আছেন বটে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই তারা যে ফুঁসে উঠবেন এটি নিশ্চিত করে বলা যায়, কোনো সন্দেহ নেই। এবং সেটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কারোরই নেই। কাজেই এই ফুঁসে ওঠার জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত শুরু করতে পারেননি। তিনি শেখ হাসিনার ফসিল, সেই ফসিলের উপর তিনি বসে আছেন। শেখ হাসিনার চেয়ার, শেখ হাসিনার বাসভবন, শেখ হাসিনার বঙ্গভবন, শেখ হাসিনার প্রেসিডেন্ট, শেখ হাসিনার সংবিধান, সবকিছুর উপর বসে আছেন। তার সঙ্গী কারা, সাথী কারা, তার প্রমোটার কারা? আপনি 0030 তার যে সূত্র, 3টি শূন্য যদি যোগ করেন সমান সমান শূন্যই হবে। ভাগ করলেও শূন্য হবে, গুণ করলেও শূন্য হবে। এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম। এখন তার যারা শুভানুধ্যায়ী, সাহায্যকারী এবং একান্ত ঘনিষ্ঠজন, বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে কোনো সেনাপতি নেই, তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই, তাদের মধ্যে কোনো দার্শনিক নেই, তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি নেই, তাদের মধ্যে ডক্টর ইউনূসকে ধমক দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, নেই কেউ। ওনার আশেপাশে যারা আছেন সকলের মুখে একই বক্তব্য, আপনি মহান, আপনি শ্রেষ্ঠতর, আপনি এই জমিনের গত 1000 বছরের শ্রেষ্ঠ মানব। হুজুর আপনি যা বলবেন তাই হবে, আপনি যা ইচ্ছা করবেন তাই ঘটবে, আপনি যা দোয়া করবেন তাই ঘটবে। এই কথাগুলো তার আশেপাশের লোকজন যেভাবে তিনি সেট আপ করেছেন, তাদের মুখ থেকে এর বাইরে ভিন্ন কোনো কথা আসবে না।